তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে এখন চরমে চীন যুক্তরাষ্ট্র উত্তেজনা। এরই মধ্যে তাইওয়ানকে ঘিরে সামরিক প্রস্তুতি জোরদারের কার্যক্রম শুরু করেছে চীন। এমন পরিস্থিতিতেই পুরো বিশ্বকে অবাক করে দিয়ে হাইড্রোজেন ভিত্তিক ক্লিন এনার্জি বোমার পরীক্ষা চালালো চীন। সম্প্রতি এই পরীক্ষা পরিচালনা করেছে চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি PLA এবং এর পেছনে কাজ করেছে চীনা রাষ্ট্রীয় সংস্থা চায়না স্টেট শিপবিল্ডিং কর্পোরেশনের গবেষণা ইনস্টিটিউট। নতুন ধরনের এই বোমা পারমাণবিক নয়, তবে এটি অত্যন্ত উচ্চ তাপমাত্রার আগুনের গোলা তৈরি করতে পারে, যা 2 সেকেন্ড ধরে জ্বলতে থাকে। আর এই 2 সেকেন্ডেই ভয়ঙ্কর তাণ্ডব চালাতে পারবে এটি। ফলে খোলা জায়গায় ছড়িয়ে থাকা সেনাদের দমন, রাস্তাঘাট বা সেতু ধ্বংস কিংবা একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সার্জিক্যাল হামলার জন্য এটি কার্যকর হতে পারে। এতে ব্যবহৃত হয়েছে ম্যাগনেসিয়াম হাইড্রেট নামের একটি কঠিন হাইড্রোজেন ভিত্তিক উপাদান, যা প্রচলিত ট্যাঙ্কের তুলনায় অনেক বেশি হাইড্রোজেন সংরক্ষণ করতে পারে। বিস্ফোরণে তৈরি তাপ এতটাই শক্তিশালী যে এটি সহজেই অ্যালুমিনিয়াম গলিয়ে দিতে পারে। পরীক্ষায় দেখা যায় বিস্ফোরণের সময় উপাদানটি দ্রুত গরম হয়ে হাইড্রোজেন গ্যাস ছাড়ে, যা 1000 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার আগুন তৈরি করে। বিশ্লেষকরা বলছেন, তাইওয়ান সহ দক্ষিণ চীন সাগরে ক্রমবর্ধমান সামরিক উপস্থিতির পরিপ্রেক্ষিতে এই ধরনের উন্নত প্রযুক্তির অস্ত্র চীনকে কৌশলগতভাবে আরও শক্তিশালী করবে। চলতি মাসেই চীন তাইওয়ান উপকূলে বড় পরিসরের যুদ্ধ মহড়া ও লাইভ ফায়ার ড্রিল চালিয়েছে। যদিও যুক্তরাষ্ট্র চীনের এসব কর্মকাণ্ডকে ভয় দেখানোর কৌশল হিসেবে অভিহিত করেছে, তবে চলমান উত্তেজনার মধ্যেই এমন পরীক্ষা চালিয়ে চীন স্পষ্ট করে দিয়েছে তারা শুধু পরমাণু নয়, যুদ্ধে আরও উন্নত বিকল্প কৌশলেও প্রস্তুত। জহিরুল ইসলাম, আজকাল। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বসে আছেন কাতারের প্রোটোকল প্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম ফাকরু। সেখানে কাতারের পতাকা থাকলেও ছিল না বাংলাদেশের পতাকা। চাঞ্চল্যকর এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তোলে। সফরকালে কাতারের প্রোটোকল প্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম ফাকরু ডক্টর মোহাম্মদ ইউনূসকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানালেও অভ্যর্থনার মুহূর্তে বাংলাদেশের জাতীয় পতাকা অনুপস্থিত ছিল। প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে প্রকাশিত এক ছবিতে দেখা যায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানাচ্ছেন কাতারের প্রোটোকল প্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম ফাকরু। তার পেছনে কাতারের জাতীয় পতাকা দৃশ্যমান থাকলেও ডক্টর ইউনূসের পাশের ফ্ল্যাগ স্ট্যান্ডটি খালি, অর্থাৎ সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা অনুপস্থিত ছিল। এই ঘটনা ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা। অনেকেই মনে করছেন এটি কূটনৈতিক প্রোটোকল লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ। সাধারণত এমন রাষ্ট্রীয় পর্যায়ে সফরে স্বাগত জানানোর সময় অতিথি দেশের জাতীয় পতাকার উপস্থিত থাকাটা আন্তর্জাতিক রীতি। এ বিষয়ে প্রবাসী সাংবাদিক কনক সারোয়ার ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, বাংলাদেশের জাতীয় পতাকা কই? তিনি আরও প্রশ্ন করেন, এটি কাতারের রাষ্ট্রদূতের গাফিলতি নাকি অমনোযোগিতা? যতটুকু জানি এই দায়িত্ব কাতারে বাংলাদেশ দূতাবাসের প্রোটোকল কর্মকর্তার। এটা কি ইচ্ছাকৃত? শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস নন, বাংলাদেশের জন্য বিষয়টি অপমানজনক। এদিকে কূটনৈতিক মহলের অনেকেই বলছেন এটি শুধুমাত্র ডক্টর ইউনূসের জন্য নয়, বরং বাংলাদেশের জাতীয় মর্যাদার জন্য অপমানজনক একটি ঘটনা। তবে এই বিষয়ে এখন পর্যন্ত কাতারস্থ বাংলাদেশের দূতাবাস কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা বা বিবৃতি পাওয়া যায়নি। এদিকে জানা গেছে, সাধারণত যখন দ্বিপাক্ষিক বৈঠক হয় তখন দুদেশের পতাকা রাখা হয়। ইউনূসের এটি প্রথমত কোনো দ্বিপাক্ষিক বৈঠক ছিল না এবং কাতার তাদের বিমানবন্দরের লাউঞ্জে পতাকা উত্তোলন করবেন কিনা তা তাদের বিবেচনার বিষয়। তবে পতাকা রাখাটা কূটনৈতিক শিষ্টাচার বলে অভিহিত করেছেন বিশিষ্টজনরা। ওয়াহিদা পারভীন ঈশিতা, আজকাল। একজন ডক্টর ইউনূসের কাছে যেন হেরে গেল পুরো ভারত। এমনকি হিংসায় জ্বলে পুড়ে ছারখার হচ্ছে দেশটির জনগণ। সম্প্রতি বিশ্ববিখ্যাত ম্যাগাজিন টাইমসের প্রভাবশালীর তালিকায় ডোনাল্ড ট্রাম্প, কেয়ার স্টারমার, ক্লাউডিয়া সেইনবুম ও ইলন মাস্ক সহ ঠাঁই পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। কিন্তু সেখানে নেই কোনো ভারতীয়দের নাম। তাতেই দাউ দাউ করে জ্বলছে ভারতীয়রা।
বিশ্বজুড়ে প্রভাব বিস্তারকারী 100 ব্যক্তির তালিকা প্রকাশ করেছে বিখ্যাত মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিন। এই মর্যাদাপূর্ণ তালিকায় জায়গা করে নিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও সামাজিক উদ্যোক্তা ডক্টর মোহাম্মদ ইউনুস। শুধু অর্থনৈতিক খাতেই নয়, ডক্টর ইউনুস এই স্বীকৃতি পেয়েছেন সামাজিক পরিবর্তন ও মানবিক নেতৃত্বের প্রতীক হিসেবে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে তিনি বাংলাদেশের অর্থনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। ছাত্র জনতার নেতৃত্বে গণ আন্দোলনের পর একটি স্বচ্ছ ও মানবিক নেতৃত্বের প্রত্যাশায় জাতি যখন আশাবাদী, তখন ডক্টর ইউনুস হয়ে এসেছেন গণতন্ত্রের পথ প্রদর্শক হিসেবে। প্রতি বছর বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির এই তালিকা প্রকাশ করে বিখ্যাত সাময়িকীটি। 1999 সাল থেকে প্রতি বছর এই তালিকা প্রকাশিত হচ্ছে। টাইমস ম্যাগাজিনের প্রতিবেদনে ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংকের ভূমিকা, বিশ্বের বিভিন্ন প্রান্তে তার ক্ষুদ্র ঋণ মডেলের বিস্তার ও নারীর ক্ষমতায়নে তার অনন্য অবদান বিশেষভাবে তুলে ধরা হয়েছে। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন টাইমসের জন্য লেখা তার এক প্রবন্ধে ইউনুসের ভূয়সী প্রশংসা করে বলেন, তিনি শুধু অর্থনৈতিক বিপ্লব ঘটাননি, বরং বিশ্বের প্রান্তিক মানুষের জীবনে আশার আলো জ্বালিয়েছেন। এখন তিনি আবার বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এই স্বীকৃতি বাংলাদেশের জন্য যেমন গর্বের, তেমনি ভবিষ্যতের জন্য এক অনুপ্রেরণাও বটে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে টেসলার সিইও ইলন মাস্ক হয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস পর্যন্ত টাইমস ম্যাগাজিনের 2025 সালের সবচেয়ে প্রভাবশালী 100 জনের তালিকায় স্থান পেয়েছেন। তবে এবছর টাইমস ম্যাগাজিনের এই তালিকায় কোনো ভারতীয়র নাম নেই, যা গতবারের তালিকার তুলনায় বেশ অবাক করার মতো। এর আগে 2024 সালে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এবং অলিম্পিয়ান কুস্তিগির সাক্ষী মালিকের মতো কয়েকজন ভারতীয় এই তালিকায় ছিলেন। ক্ষমতা গ্রহণের পর থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিটি সাফল্যে ভারতের কাটাগায়ে নুনের ছিটা হয়ে দাঁড়াচ্ছে। তাওফিকুল ইসলাম, আজকাল। ভারতের পূর্বাঞ্চলের 60টি রাজ্যকে দেশটির মূল ভূখণ্ডের সাথে যুক্ত করতে প্রায় 5,000 কোটি রুপির রেল প্রকল্প হাতে নিয়েছিল ভারত সরকার। কিন্তু শ্রমিকদের নিরাপত্তা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ দেখিয়ে প্রকল্পগুলো হঠাৎ করেই স্থগিত ঘোষণা করেছে ভারত। এর ফলে অনিশ্চিত হয়ে পড়ল ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার্স রাজ্যগুলোকে যুক্ত করার পরিকল্পনা। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে 3টি চলমান প্রকল্পের কাজ এবং 5টি আলাদা জায়গায় জরিপের কাজ বন্ধ হয়ে যাওয়ার তথ্য দেওয়া হয়। দ্য হিন্দু জানিয়েছে, বাংলাদেশ রেল নেটওয়ার্ক তৈরির বদলে এখন নয়াদিল্লি এই অর্থ দিয়ে উত্তর ভারতের রেলপথ অবকাঠামো উন্নত করছে। এছাড়া বাংলাদেশকে এড়িয়ে নেপাল ও ভুটানের মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে 7 সিস্টার্সকে যুক্ত করার ব্যাপারে ভাবছে দেশটি। জানা গেছে, নেপাল ও ভুটানের মাধ্যমে 3,500 থেকে 4,000 কোটি রুপির সংযোগ প্রকল্পের বিষয়ে চিন্তাভাবনা করছে ভারত। বিশ্লেষকদের মতে, নেপাল ও ভুটানের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডকে যুক্ত করার প্রক্রিয়া খুবই জটিল হবে, কিন্তু এগুলোর মাধ্যমে বাংলাদেশের ওপর থেকে নির্ভরশীলতা কমাতে পারবে ভারত। এরই মধ্যে ভারত ও নেপালের মধ্যে 190 কিলোমিটার রেল লাইন সংযোগ স্থাপনের পুরনো একটি প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শুরু করেছে ভারত সরকার। অনেকেই মনে করছেন, ভারতের এই সিদ্ধান্ত ঢাকার প্রতি দিল্লির একটি সুস্পষ্ট বার্তা। ভারত বোঝাতে চাইছে বাংলাদেশকে ছাড়াও তাদের বিকল্প পথ খোলা আছে। অন্যদিকে এটিকে বাংলাদেশে চীনা প্রভাব বৃদ্ধিরও আরও একটি সুযোগ হিসেবে দেখছে অনেকে। 2023-24 অর্থ বছরে বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় 140 কোটি, যা দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারিত্ব। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বড় প্রকল্পে অর্থায়নে আস্থা হারিয়ে ফেলেছে মোদি সরকার।
এম আর আকাশ, আজকাল।